হেই বন্ধুরা, কালো চামড়ার একটি বাচ্চা ছেলে যে কিনা আমেরিকার টেক্সাস শহরে জুতো পলিশের কাজ করত, কিন্তু নিজের মেধা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে একদিন বড় হয়ে সে মস্ত বড় একজন ব্যবসায়ী হয়ে যায় অনেকগুলো বড় বড় ব্যাংকের মালিক। কালো চামড়ার বাচ্চা একটি ছেলেকে দেখিয়ে মুভি শুরু হয়, যার নাম ছিল বার্নার্ড। ছেলেটি দেখতে ছোট হলেও আর এটা সেই সময় যখন কালো আর সাদা চামড়ার মানুষের মধ্যে অনেক ভেদাভেদ করা হতো। কিন্তু বার্নার্ড নিজের স্বপ্ন পূরণের জন্য হার মানে না। সে বড় একটি ব্যাংকের সামনে জুতো পলিশ করা শুরু করে দেয় এবং খুবই চালাকির সাথে ব্যাংকের ভিতরে যা কিছু আলোচনা হতো সেগুলো সে লুকিয়ে লুকিয়ে শুনতে শুরু করে দেয়। এরকম করে ব্যাংকের হিসেব পরিচালনার জন্য যা যা ফর্মুলা এবং নিয়মের দরকার হয় সেগুলি সে ছোট একটি নোটবুকে লিখে রাখত। আর এভাবেই বার্নার্ড একদিন ব্যাংকের সবকিছু জেনে যায়। একদিন সে জুতো পলিশ বন্ধ করে ব্যাংকের কর্মকর্তাদের মিটিং শুনতে থাকে, আর সেদিনই ব্যাংকের এক সিকিউরিটি অফিসার তাকে দেখে ফেলে। সেদিন কোনো মতে বার্নার্ড দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। রাত হলে বার্নার্ডের বাবা বার্নার্ডের সেই ছোট্ট নোটবুকটা দেখে ফেলে, যার মধ্যে সে ব্যাংকের সমস্ত ফর্মুলা এবং তাদের কথাবার্তা যা সে শুনতে পেয়েছিল সবকিছু লিখে রেখেছিল। তখন তার বাবা তাকে বোঝায় তার এইসব কাজ করা মোটেও উচিত নয়। যদি সে কখনো ধরা পড়ে যায় তাহলে তাদের বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। কিন্তু বার্নার্ড তখন তার বাবাকে আরো অবাক করে দিয়ে বলে সে জায়গা জমি কেনাবেচার ব্যবসা করতে চায়। এই কথা শুনে তার বাবা অবাক হলেও সে তার ছেলের জন্য গর্ববোধ করে। কিন্তু সে বার্নার্ডকে বোঝায় সৃষ্টিকর্তা তাকে অনেক মেধাবী বানিয়েছে, এটা যেমন সত্য তার গায়ের রং কালো এটাও সত্য। আর এই সমাজে কালো চামড়ার মানুষদের এত বড় ব্যবসার কথা ভাবা মোটেও উচিত নয়। এরপর 15 বছর কেটে যায়। সাল 1954। বার্নার্ড এখন বিয়ে করেছে এবং তার একটি সন্তানও আছে। বার্নার্ড তার পরিবারকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে বসবাস করা তার এক আত্মীয়ের বাড়িতে আসে। রাতে তারা ডিনার করতে বসলে বার্নার্ডের আত্মীয়রা তাকে একটি জবের অফার করে, কিন্তু বার্নার্ড জানায় সে জব করতে চায় না, সে ব্যবসা করতে চায়। বার্নার্ডের মুখে ব্যবসার কথা শুনে তার রিলেটিভরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে দেয়, কিন্তু এসব বার্নার্ডের একদমই ভালো লাগে না। তাই সে আপসেট হয়ে তার ঘরে চলে আসে। পরের দিন সকালে বিক্রি হবে এরকম কিছু বাড়ির ইনফরমেশন বার্নার্ড তার ডায়েরিতে নোট করে। আসলে এইসব বাড়িগুলোতে সাদা চামড়ার মানুষ থাকতো, কিন্তু এখন তারা এই বাড়িগুলো বিক্রি করে দিতে চায়, আর বার্নার্ড এই সুযোগে বাড়িগুলো কিনে নিতে চায়। আর এটা এমন সময় ছিল যখন সাদা ও কালো চামড়ার মানুষরা আলাদা আলাদা এলাকাতে বসবাস করত। বার্নার্ডের মাথায় একটি বুদ্ধি আসে, সে যদি এই ঘরগুলো কিনে কালো চামড়ার মানুষদেরকে ভাড়া দেয় তবে তারা অনেক সুযোগ সুবিধা পাবে এবং তারা একসাথেও থাকতে পারবে। বার্নার্ড এইসব প্ল্যান তার ওয়াইফকে জানায়। তার ওয়াইফ তাকে সাপোর্ট করে এবং সে বার্নার্ডকে জো মরিস নামের এক ব্যবসায়ীর খবর দেয়। জো ছিল একজন ইনভেস্টর যে কিনা ব্যবসায় ইনভেস্ট করে। আর এখন বার্নার্ডের ওয়াইফ মনে করে যদি বার্নার্ড তার কাছে যায় এবং তার সমস্ত প্ল্যান তাকে বলে তবে সে তার কাছ থেকে ইনভেস্ট নিয়ে বাড়িগুলো কিনতে পারবে। বার্নার্ড তার স্ত্রীর কথা মতো জো এর সাথে একটি বারে দেখা করে, কিন্তু জো বার্নার্ডের এই ব্যবসার কথা শুনে সে বার্নার্ডকে নিয়ে অনেক ঠাট্টা করে, যেটা বার্নার্ডের একদমই ভালো লাগে না। তাই সে আর কোনো কথা না বলেই বাহিরে চলে আসে। কিন্তু এভাবে চলে আসার ফলে বার্নার্ডের ওয়াইফ খুব রেগে যায়, আর এই ঘটনার জন্য স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পরের দিন বার্নার্ড সরাসরি বাড়ির মালিকের সাথে দেখা করে, যার নাম ছিল বার্কার। বার্নার্ড তাকে জানায় সে তার বাড়িগুলো কিনতে চায় এবং এরপর সে বার্কারকে আরো বলে বাড়ি কেনার জন্য যে টাকার দরকার হবে সেগুলো সে তার কাছ থেকেই লোন নিতে চায়, অর্থাৎ সে বার্কারের প্রপার্টি কিনবে বার্কারের টাকা দিয়ে। এইসব শুনে বার্কার কিছুই বুঝতে পারে না। তখন বার্নার্ড তাকে সবকিছু বুঝিয়ে বলে যে এটা কোনো লোন নয়, বরং বার্কার তার ব্যবসায় ইনভেস্ট করবে এবং 2 মাস পরেই বার্নার্ড তার টাকা ফেরত দিয়ে দেবে। বার্কার বার্নার্ডের এই ধরনের আত্মবিশ্বাস দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়, তবে সে এইভাবে ব্যবসা করে না। তাই সে বার্নার্ডকে ফিরিয়ে দেয়। বার্নার্ড ফিরে আসার আগে এক নজরে বার্কারের ঘরে থাকা একটি ক্যালেন্ডার দেখতে পায়, যেটা কিনা মিড সিটি ব্যাংকের ক্যালেন্ডার। সে বুঝতে পারে বার্কার মিড সিটি ব্যাংক থেকে লোন নেয়। বার্নার্ড সেখান থেকে সরাসরি মিড সিটি ব্যাংকে যায় এবং ব্যাংকের ম্যানেজার মিস্টার রিডের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু তার গায়ের রং কালো বলে তাকে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করতে দেওয়া হয় না। বার্নার্ড বাধ্য হয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসে, তবে সেখান থেকে চলে না গিয়ে ব্যাংকের গেটের পাশে মিস্টার রিডের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর মিস্টার রিড বাহিরে আসে। বার্নার্ড এই সুযোগে বার্কারের নাম উল্লেখ করে রিডের সাথে লোনের ব্যাপারে কথা বলে এবং ব্যাংক ম্যানেজারকে লোনের জন্য রাজি করিয়ে ফেলে। রাত হলে বার্নার্ড বাড়ি ফিরে এইসব ঘটনা আনন্দের সাথে তার ওয়াইফকে জানায়। তখনই বার্নার্ডের কাছে একটি কল আসে, আর এই কলটা হলো বার্কারের। আসলে বার্কার বার্নার্ডের উপর খুব রেগে ছিল, কারণ সে তার নাম ব্যবহার করে মিড সিটি ব্যাংক থেকে লোন নিচ্ছে। তখন বার্নার্ড সবকিছুর জন্য বার্কারের কাছে ক্ষমা চায়, কারণ সে জানে সে ভুল করেছে। কিন্তু বার্কার তাকে খারাপ কিছু বলে না, বরং লোন দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং এই খুশিতে সে তার ওয়াইফকে নিয়ে আবারও বারে যায়। আর সেখানে জো এর সাথে তার আবারও দেখা হয়, কিন্তু জো এবার
আর তাকে নিয়ে মজা করে না, বরং সে বার্নার্ডকে বলে তুমি খুব রাগী মানুষ। বার্নার্ড নিজেও তার কথা শুনে রাগ করে না, কারণ সে জানে জো ঠিকই বলেছে। সে এতটুকুতেই রাগ করে ফেলে। এরপর বার্নার্ড বার্কারের সাহায্যে সেই বিল্ডিংগুলো কিনে নেয়। এক সকালে বার্নার্ড সেই বিল্ডিংগুলোতে কিছু খুঁটিনাটি কাজ করতে থাকে। তখনই পাশের বিল্ডিং এ থাকা এক হোয়াইট লেডি বার্নার্ডকে দেখে ফেলে। মহিলাটি তাকে জিজ্ঞেস করে সে কালো চামড়ার মানুষ হয়ে এখানে কি করছে। বার্নার্ড জানায় সে এই বিল্ডিং কিনে নিয়েছে, যেটা শুনে মহিলাটা খুবই অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এখন বার্নার্ডের এই বিল্ডিংগুলো দেখাশোনা করার জন্য একজনকে দরকার। তখন সে ম্যাট নামের একটি ছেলেকে খুঁজে পায়। এরপর তারা কাজ শুরু করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ চলে আসে। আসলে সেই হোয়াইট লেডি পুলিশের কাছে কমপ্লেইন করেছিল। পুলিশ বার্নার্ডকে সেখান থেকে চলে যেতে বলে। তখন বার্নার্ড তার কাগজপত্র পুলিশকে দেখায়, যেটা দেখে পুলিশ সেখান থেকে চলে যায়। রাত হলে বার্নার্ডের সাথে সেই হোয়াইট লেডির আবারও দেখা হয়। মহিলাটি বার্নার্ডকে এখনো এখানে দেখে অবাক হয়ে যায়। পরের দিন সকালে সেই হোয়াইট লেডিও তার বাড়ি বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বার্নার্ড তার ব্যবসা শুরু করে দেয়। সে একজন কালো চামড়ার মানুষকে ঘর ভাড়া দিয়ে দেয়, আর এভাবে বিল্ডিং এর প্রতিটা ঘরই সে ভাড়া দিয়ে দেয়। এসব কিছু দেখে বার্কার অনেক খুশি হয়ে যায়, যার জন্য সে বার্নার্ডকে এই ব্যবসার 50% শেয়ার হোল্ডার বানিয়ে ফেলে। কিন্তু তার একটা শর্ত থাকে, ব্যবসার সমস্ত ডিল সে নিজে করবে, কারণ কালো চামড়ার মানুষের সাথে কেউ ডিল করতে চায় না। বার্নার্ড এই সমস্ত কিছুই মেনে নেয় এবং তার এই ব্যবসা খুব ভালোভাবে চলতে থাকে। এরপর বার্নার্ড তার নিজের জন্য একটা নতুন বাড়িও কিনে ফেলে এবং তার জীবন খুবই আনন্দের সাথে কাটতে থাকে। কিন্তু এই আনন্দ বেশি দিন থাকে না। এক রাতে বার্কার হার্ট অ্যাটাকে মারা যায়, যার ফলে বার্কারের স্ত্রী বার্নার্ডকে জানায় সে কোনো ব্যবসা করতে চায় না, যার কারণে সে বার্কার ও বার্নার্ডের যে সমস্ত ডিল চলছিল সেগুলো ভেঙে দেয়। ডিল অনুযায়ী বার্নার্ডের এই ব্যবসায় 50% শেয়ার ছিল, কিন্তু বার্কারের স্ত্রী বার্নার্ডকে শুধুমাত্র 25% টাকাই ফেরত দেয়, যার ফলে বার্নার্ডের প্রচুর পরিমাণে লস হয়। বার্নার্ড এখন এই ব্যবসা পুনরায় চালুও করতে পারে না, কারণ সে কালো চামড়ার মানুষ। কিন্তু বার্নার্ড হার মানে না, সে আবারও মিড সিটি ব্যাংকে যায়, কিন্তু এবারও তাকে ম্যানেজারের সাথে দেখা করতে দেওয়া হয় না। বার্নার্ড মন খারাপ করে বেরিয়ে আসে। বাইরে আসলে সে একটি বোর্ডে একাধিক ব্যাংকের নাম দেখতে পায়, যেগুলো কিনা এই একটা বিল্ডিং এই রয়েছে। বার্নার্ডের মাথায় একটা বুদ্ধি আসে, সে যদি এই বিল্ডিংটা কিনে ফেলে তখন এই বিল্ডিং এর মালিক হওয়ার কারণে এই ব্যাংকগুলো তাকে লোনের জন্য মানা করতে পারবে না। সে এবার জোয়ের কাছে যায় এবং তাকে এইসব প্ল্যান খুলে বলে। জো বলে এই বিল্ডিং এর মালিক অনেক বড় লোক, আর সে কখনো ব্ল্যাকম্যানদের সাথে ডিল করে না। এইসব শুনে বার্নার্ড বুঝতে পারে তার একজন সাদা চামড়ার মানুষকে দরকার, যে কিনা তার হয়ে কাজ করবে। তখন তার ম্যাটের কথা মনে পড়ে। বার্নার্ড আর জো পরের দিন ম্যাটের সাথে দেখা করে এবং তারা ম্যাটকে সবকিছু খুলে বলে, কিন্তু ম্যাট হা করে শুনতে থাকে। আসলে সে ব্যবসা সম্বন্ধে কিছুই জানে না এবং সে লেখাপড়াও তেমন করেনি, কিন্তু বার্নার্ড তাকে জানায় সে সবকিছু তাকে শিখিয়ে দেবে। অন্যদিকে ম্যাট একটি রেস্টুরেন্টে বসে ভাবতে থাকে তার এখন কি করা উচিত। তখনই সেখানে ম্যাটের বন্ধু এবং হোটেলের ওয়েট্রেস সুশি আসে। ম্যাট সুশিকে এই সব কিছু খুলে বলে, যেটা শুনে সুশি বেশ ইমপ্রেস হয়ে যায়। ম্যাটের উপর সুশির এমন আত্মবিশ্বাস দেখে ম্যাট বার্নার্ডের সাথে ডিল করতে রাজি হয়। পরের দিন সকালে জো ম্যাটকে বড় ব্যবসায়ীদের আচার আচরণ শেখায় এবং তার সাথে তাকে গলফ খেলাও শেখায়। অন্যদিকে বার্নার্ড ম্যাটকে ব্যবসায় জরুরি সমস্ত ফর্মুলা এবং ম্যাথ শেখায়। বার্নার্ডের ওয়াইফ তাকে বড় লোকের মতো কিভাবে খাবার খেতে হয় সেগুলোও শেখায়। আর এই শেখার কাজ 1 মাস পর্যন্ত চলে। 1 মাস পর ম্যাট সব ধরনের হিসাব এবং আচার আচরণ শিখে ফেলে। এখন বার্নার্ড ম্যাটকে জানায় যে বিল্ডিংটা তারা কিনতে যাচ্ছে সেই বিল্ডিং এর মালিকের নাম চার্লস, আর চার্লস রোজ সকালে গলফ খেলতে যায়। তাই তাকে প্রথমে চার্লসের সাথে গলফ খেলে বন্ধুত্ব করতে হবে। পরের দিন ম্যাট চার্লসের সাথে গলফ খেলতে যায় এবং সে চার্লসের সাথে গলফ খেলে তাকে ইমপ্রেস। আর এভাবে ম্যাট তার প্রথম কাজ খুব ভালোভাবে করে ফেলে। এরপর তার সবচেয়ে বড় এবং শেষ কাজ, আর সেটা হলো বিল্ডিংটা কেনার কাজ। পরের দিন সে সাথে দেখা করে এবং তার সাথে ডিল করার কথা বলে। চার্লস ম্যাটকে ভেরিফাই করার জন্য তাকে বেশ কিছু জটিল অঙ্ক করতে বলে। তখন ম্যাট চার্লসকে অবাক করে দিয়ে কোনো খাতা এবং ক্যালকুলেটর ছাড়াই দ্রুততার সাথে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়। এই সব কিছুর পরে ম্যাটের সাথে চার্লসের ডিল খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। পরের দিন বার্নার্ড, জো এবং ম্যাট একসাথে ব্যাংকের বিল্ডিং এ প্রবেশ করে এবং তাকে দেখে ব্যাংকের ম্যানেজাররা অবাক হয়ে যায়। এরপর বার্নার্ড সেই ব্যাংকগুলো থেকে লোন নিয়ে অনেক প্রপার্টি কিনে এবং বিক্রি করতে শুরু করে দেয়। আর এভাবে বেশ কয়েকটা বছর কেটে যায়। একদিন বার্নার্ড তার পুরনো শহর টেক্সাসে ফিরে আসে, আর সেখানে সে তার বাবার সাথে দেখা করে। বার্নার্ডের বাবা বার্নার্ডকে এত বড় মাপের বিজনেসম্যান হতে দেখে খুবই খুশি হয়ে যায়। পরের দিন সকালে বার্নার্ড তার ছেলেকে নিয়ে সেই ব্যাংকের কাছে যায় যেখানে সে আগে দ্রুত পুলিশের কাজ করত। বার্নার্ড লক্ষ্য করে তার জায়গায় এখন
অন্য একটি বাচ্চা ছেলে জুতো পলিশ করছে, কিন্তু তার একটা কন্ডিশন রয়েছে, সে শুধুমাত্র সাদা চামড়ার মানুষদেরই জুতো পলিশ করে, যার ফলে বার্নার্ড তার জুতো পলিশ করতে পারে না। বার্নার্ড প্ল্যান করে সে এই ব্যাংকটাও কিনে নেবে, তাই সে রাত হলে তার প্ল্যান তার ওয়াইফকে জানায়। বার্নার্ডের ওয়াইফ এই প্ল্যানেও তাকে সাপোর্ট করে, কিন্তু জো বার্নার্ডকে এই প্ল্যানে সাপোর্ট করে না, কারণ টেক্সাস শহরে গায়ের রঙের ভেদাভেদ অনেক বেশি। কিন্তু বার্নার্ড জানায় সে যদি রাজি না হয় তবে তাকে অন্য ইনভেস্টর খুঁজতে হবে। এই কথা শুনে জো বাধ্য হয়ে বার্নার্ডের প্ল্যান মেনে নেয়। বার্নার্ড তার আগের প্ল্যানের মতোই ম্যাটকে স্যুটবুট পরিয়ে ব্যাংকের মালিকের সাথে ডিল করার জন্য পাঠায়, আর অন্যদিকে তারা বাহিরে দাঁড়িয়ে সবকিছু লুকিয়ে দেখতে থাকে। ব্যাংকের মালিক রবার্টের ম্যাটের উপর সন্দেহ হয়, তাই সে তাকে বার্নার্ড ও জো এর সম্বন্ধে জিজ্ঞেস করে, কিন্তু ম্যাট বুদ্ধি করে কথা ঘুরিয়ে ফেলে এবং সে ডিল সম্পূর্ণ করে ফেলে। অর্থাৎ এখন এই ব্যাংকের মালিক বার্নার্ড। যেই ব্যাংকের সামনে সে একদিন জুতো পলিশের কাজ করত, সেই ব্যাংক আজ তার হয়ে যায়, আর এটাই হলো সফলতা। বার্নার্ড এখন ব্যাংকের এমপ্লয়ি চেঞ্জ করে ফেলে এবং কালো চামড়ার মানুষদেরকে নিয়োগ করে এবং ব্যাংকের বেশ কিছু নিয়মও চেঞ্জ করে ফেলে। আর এক সকালে ম্যাটের কাছে রবার্ট আসে এবং তাকে জিজ্ঞেস করে লোন যাদের দেওয়া হচ্ছে তারা কারা। ম্যাট ঘাবড়ে যায় এবং কথা ঘুরিয়ে দেয়। রবার্ট কোনো এক জায়গা থেকে খবর পেয়েছিল এখানে ব্ল্যাকম্যানদের লোন দেওয়া হচ্ছে। পরের দিন ম্যাট, বার্নার্ড এবং জো একটা মিটিং করতে থাকে। ঠিক তখনই সেখানে রবার্ট চলে আসে। রবার্ট তাদেরকে জানায় তারা মিথ্যে বলে ব্যাংকটা কিনেছে, তাই রবার্ট তাদের বিরুদ্ধে কেস করার হুমকি দেয়। তাই সে বার্নার্ডকে জানায় ব্যাংক পর্যবেক্ষণ করতে পুলিশ 1 মাসের মধ্যেই এখানে আসবে, আর তারা সেদিন ধরা পড়ে যাবে। এই বলে রবার্ট চলে যায়। এই সবের কারণে জো এবং বার্নার্ড খুব চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে ম্যাট যখন ব্যাংকে আসে, সে দেখে কারেন্সি এক্সামিনার ব্যাংক পর্যবেক্ষণ করতে চলে এসেছে। ম্যাট এই সব কিছু দেখে একদমই ঘাবড়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে বার্নার্ডকে ফোনে সবকিছু জানিয়ে দেয়। বার্নার্ডও বুঝতে পারে না সে কি করবে, তাই বার্নার্ড অনেক ভেবেচিন্তে ব্যাংকে ক্লিনার সেজে আসে এবং জো নিজেও ড্রাইভার সেজে চলে আসে। এরপর সেই এক্সামিনার সব ডকুমেন্ট চেক করে এবং ম্যাটকে অনেক প্রশ্ন করে। তখন বার্নার্ড পেছন থেকে হাতের ইশারায় সব উত্তর বলে দেয়, কিন্তু এক্সামিনার একটা সময় বার্নার্ডকে দেখে ফেলে, যার ফলে বার্নার্ডকে সেখান থেকে চলে যেতে হয়। এখন এক্সামিনার ম্যাটকে একাধিক প্রশ্ন করে, কিন্তু ম্যাট তার একটা উত্তরও দিতে পারে না, বরং সে জানায় তার সব কাগজপত্রের হিসেব তার উকিলের ফাইলে আছে। তাই সে ফাইল নেওয়ার বাহানায় টয়লেটে চলে আসে। টয়লেটে অলরেডি জো ও বার্নার্ড ছিল। ম্যাট তার সব সমস্যা বার্নার্ডকে জানায়। বার্নার্ড তাকে বোঝায় এখানে যা বলার তাকেই বলতে হবে, কারণ ব্যাংক পরিচালকের পদে সে রয়েছে। এই কথা শুনে ম্যাট আবার ফিরে যায়। পরের দিন সকালে জো জানতে পারে ম্যাট ব্যাংকের সব টাকা তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। এই খবর শুনে জো ও বার্নার্ড খুব রেগে যায়, কারণ তারা জানে সে যেটা করছে সেটা সম্পূর্ণ বেআইনি, আর এর ফলে তাদের দুটো ব্যাংকই বন্ধ হয়ে যাবে। জো ও বার্নার্ড সঙ্গে সঙ্গে ব্যাংকে পৌঁছায়। ব্যাংকে অলরেডি রবার্ট ছিল, আর সে বার্নার্ডের এই অবস্থা দেখে খুবই খুশি হয়ে যায়। তখনই সেখানে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের পুলিশ চলে আসে, আর তারা ম্যাটকে ব্যাংকের নিয়ম লঙ্ঘন করার জন্য অ্যারেস্ট করে নেয় এবং তার সাথে এই ব্যাংকটিও সিল করে দেয়। তার কিছু সময় পরেই এফবিআই জো ও বার্নার্ডকে অ্যারেস্ট করে নেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ম্যাট এখন রাজনৈতিক সাহায্য নিতে চায়, কারণ সে তার ঘর বাড়ি ফেরত চায়। তার রাজনৈতিক সিনেটর অর্থাৎ সাংসদ ম্যাটকে বুদ্ধি দেয়, এ যদি বলে জো ও বার্নার্ড তাকে এই সব কিছু করতে বাধ্য করেছে তবে সে বেঁচে যাবে এবং তার সাথে তার ঘর বাড়িও ফেরত পেয়ে যাবে। কিন্তু ম্যাট জানায় জো ও বার্নার্ড কেউই তাকে জোর করেনি, বরং তারা তার কথাতেই ব্যাংকটি কিনেছিল। কিন্তু সিনেটর তবুও ম্যাটকে বোঝায় সে যদি এমনটা না করে তবে সে নিজেই জেলে যাবে। ম্যাট এই কথা শুনে সারা রাত ভাবে এবং পরের দিন সকালে কোর্টে শুনানির সময় চলে আসে। কিন্তু ম্যাট এখানে মিথ্যা কথা বলে। সে বলে তাকে এইসব জোরপূর্বক করানো হয়েছে। এটা বলার ফলে ম্যাট তো ছাড়া পেয়ে যায়, কিন্তু বার্নার্ড ফেঁসে যায়। বার্নার্ড তার উকিলকে নিয়ে সিনেটরের সাথে দেখা করে এবং তাকে বোঝায় একজন ইনভেস্টর নিজের পরিচয় লুকাতে পারে, আর এটা কোনো বেআইনি নয়, তাই সে এমনটা কেন করলো। কিন্তু সিনেটর তার কথা শোনে না, বরং উল্টো সে তাকে পরামর্শ দেয় সে যেন ম্যাটের কথা মেনে নেয়। বার্নার্ড সবকিছু বুঝেও কিছু করতে পারে না। সে বুঝতে পারে তার গায়ের রঙের কারণেই সিনেটর আজ তার বিরুদ্ধে। পরের দিন কোর্টে শুনানি শুরু হলে প্রথমে বার্নার্ডকে ডাকা হয় তার বক্তব্য পেশ করার জন্য। বার্নার্ড যাবার আগে জোয়ের দিকে তাকিয়ে হাসে, যেটা দেখে জো বুঝতে পারে বার্নার্ড সব দোষ তার মাথায় নিয়ে নেবে। কিন্তু জোয়ের এখানে কিছুই করার থাকে না। বার্নার্ড তার চশমাটা জোয়ের কাছে দিয়ে কোর্টে প্রবেশ করে। বার্নার্ড তার বক্তব্য পেশ করে। সে বলে কোর্টের নিয়ম অনুযায়ী প্রত্যেকের সমান অধিকার আছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই কথা বলাতেই কোর্টের আবহাওয়া গরম হয়ে যায়। বার্নার্ড আরও বলে এই কেসটা ব্যাংকের কিছু টাকা গড়বড় নিয়ে শুরু হয়েছিল, কিন্তু সবাই জানে এটার পিছনে আসল কারণ হলো এই ব্যাংকের ইনভেস্টর হলো একজন কালো চামড়ার মানুষ। বার্নার্ড এরপর আরো অনেক কিছুই বলে, কিন্তু সে নিজেও জানে এই বলাতে কিছুই হবে না, এটা শুধু তার গলাটাকেই ব্যথা করবে। আর ঠিক তেমনটাই হয়। এরপর বার্নার্ড ও জোয়ের জেল হয়ে যায়। আর এখানে জোয়ের জেল কয়েক বছরের হয়, কিন্তু বার্নার্ডের জেল দীর্ঘ সময়ের জন্য হয়। এইসব ঘটনার পর সিনেটর বার্নার্ড ও জোয়ের সমস্ত প্রপার্টি কবজা করে নেয়। বেশ কয়েক বছর পর বার্নার্ড জেল থেকে ছাড়া পেয়ে বের হয় এবং তাকে নিতে তার স্ত্রী, সন্তান এবং জো আসে।
এখানে বার্নার্ড তার স্ত্রীকে একটা সারপ্রাইজ দেয়। সে জানায় তাদের নতুন ঘর বাহামাসে। তার স্ত্রী জানতে চায় তাদের ঘর তো সবই সরকার নিয়ে নিয়েছিল, বাহামাসে কি করে তাদের ঘর আসলো। তখন বার্নার্ড জানায় ম্যাট মিথ্যে বয়ান দেবার আগে সে তার কাছ থেকে পারমিশন নিয়েছিল এবং সে তাকে পারমিশন দিয়েছিল, যার ফলে শর্ত অনুযায়ী সরকার তার টাকা সম্পূর্ণ নেয়নি। সেই টাকা দিয়েই সে ম্যাটকে তাদের জন্য বাহামাসিতে দুটো ঘর কিনতে বলেছিল, একটা তাদের জন্য, অন্য একটা জোয়ের জন্য। এই সব শুনে তার স্ত্রী খুব খুশি হয়ে যায়। সবশেষে বার্নার্ড, জো, ম্যাট এবং বার্নার্ডের ওয়াইফের আসল ছবি দেখানো হয়। আর এভাবেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।